এইবার আমি মূল পাঠে আসব, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব 1789 সাল। আমাদের আলোচনা করতে হবে যে ফরাসি বিপ্লব কেন হয়েছিল। আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটা ইউরোপের রাজনৈতিক অবস্থাটার কথা বলে দিয়েছি। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদেরকে এবার আস্তে আস্তে বিশ্লেষণ করতে হবে যে ফ্রান্সে ফরাসি বিপ্লবের যে কারণগুলো কি। আমরা এইভাবে পড়লে আমাদের সুবিধা হবে। কারণগুলোকে আমরা 1, 2, 3 করে ভাগ করব। একটা হচ্ছে রাজনৈতিক, একটা হচ্ছে অর্থনৈতিক, একটা হচ্ছে সামাজিক, আর একটা হচ্ছে দার্শনিক। আমরা প্রথমেই রাজনৈতিক কারণটা শুরু করব, যে ফ্রান্সে বিপ্লবের জন্যে রাজনৈতিক কারণ কী ছিল। আমি আগেই বলেছি যে ফ্রান্সে শাসন করছে বুর্বো রাজবংশ। এই বুর্বো রাজবংশের প্রথম শক্তিশালী রাজা, তার নাম হচ্ছে চতুর্দশ লুই। তার যে শাসনকাল 1643 থেকে 1715, 1643 থেকে 1715 চতুর্দশ লুই। এটা আমি লিখছি না, আমি খালি বলছি, তোমরা মনে রাখবে। না, লিখে দিই একটু। (1643 থেকে 1715) এই চতুর্দশ লুই তিনি ছিলেন স্বৈরাচারী শাসক। 1, 2, এই রাজবংশ ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাস করতেন। এই রাজবংশের রাজারা তারা বলতেন যে আমরা হচ্ছি ঈশ্বর প্রেরিত দূত, ঈশ্বর আমাদের পাঠিয়েছে তোমাদের শাসন করার জন্যে। আমি আগেই আলোচনা করে নিয়েছি জনগণ কোন অবস্থায় আছে, নিরক্ষর, জানে না। তার উপরে আছে পোপের চাপ, ধর্মীয় চাপ, আগে বলেছি। এবার এই পোপের সাথে রাজার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হচ্ছে যে পোপ নিরন্তর বলে যাবেন জনগণের কাছে রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, মানে ঈশ্বরের অংশ। রাজার বিরুদ্ধে কথা বলা মানে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলা। এটা পোপ নিরন্তর প্রচার করে যাবে জনগণের কাছে। তাহলে জনগণ ভয় পেয়ে যাবে যে পোপ বলছে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা মানে হচ্ছে গিয়ে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা, তাহলে তো রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। জনগণ কিন্তু সেই পোপের কথায় দমে গেল। এবার পোপ এসে রাজাকে বলছে, হ্যাঁ গো রাজা, আমি তো তোমার কথা বলে দিলাম, তাহলে তুমি এবার কি করবে আমাকে বলো। চিন্তা নেই, চিন্তা নেই, আমি তোমাকে অজস্র সম্পত্তি দান করব, ধন সম্পত্তি দান করব, সেইগুলো তুমি ভোগ করবে। কাজ করতে হবে না, খাটতে হবে না, কাজ করবে তো দেশের ওই
সাধারণ মানুষ, তাদের থেকে তো আমরা ট্যাক্স আদায় করব, সেই ট্যাক্স দিয়ে তোমাদেরকে আমরা দেবো। তুমি খালি ওই প্রচার করে যাও, আমি তোমাদের পয়সা দিয়ে যাবো। এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পোপ এবং রাজাদের মধ্যে সব দেশে। স্বৈরাচারী রাজা চতুর্দশ লুই, তিনি, তার এত অহংকার ছিল, সে বলেছিল আই অ্যাম দ্য স্টেট, আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র এবং আমার ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র চলবে। আর ওই রাজাদের যে জীবনযাপন, বিলাস ব্যাসন, সে তো কল্পনা করা যায় না। আমি বলবো আস্তে আস্তে। দু হাতে পয়সা লুট, পয়সা খরচ। কোথা থেকে আসে পয়সা? জনগণের পয়সা। জনগণের পয়সা রাজকোষে যাচ্ছে, আর সেই রাজকোষের টাকা ভোগ করছে, বিলাস ব্যাসন জীবনযাপন করছে, ব্যয়বহুল জীবনযাপন করছে, বিলাস ব্যাসনে আছে রাজা। আর সেই রাজারা তার বিনিময়ে জনগণকে যে কিছু সুরাহা ইত্যাদি কিছু দেবে, সে চিন্তা নেই। আমি আগে বলেছি, জ্ঞানদীপ্তি স্বৈরাচারী শাসকরা তারা কিছু কিছু জনগণের জন্যে ভালো কাজ তারা করছে। চতুর্দশ লুইও জনগণের জন্যে কিছু কিছু কাজ করেছিল, সে নগণ্য। পরে আলোচনায় আসছে কি করেছে না করেছে। এমনভাবে তারা রাষ্ট্রটা চালাচ্ছে যে সেখানে কারোর সাথে কারোর সমন্বয় নেই। ফ্রান্সের জনগণ যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের মধ্যে কিছু মানুষ তারা হচ্ছে গিয়ে সুখ সমৃদ্ধি তারা ভোগ করছে, আর বেশিরভাগ মানুষ তারা দুঃখে দুর্দশার মধ্যে আছে। রাজকর্মচারী যারা আছে তারা দুর্নীতিগ্রস্ত, জনগণের কাছ থেকে হচ্ছে গিয়ে নানা রকমভাবে পয়সা আদায় করে, চুরি করে করে জনগণের নাভিশ্বাস ওঠার অবস্থা। রাজা সেদিকে খেয়াল নেই। চতুর্দশ লুইয়ের পর যিনি ক্ষমতায় এসেছিলেন পঞ্চদশ লুই, তার শাসনকাল ছিল 1715 থেকে 1774। এই সময়ের মধ্যে তিনি তার আবার আরও একটা গুণ ছিল, তাকে বলা হতো প্রজাপতি রাজা। দুশ্চরিত্র, চরিত্রের ঠিক ছিল না। তার সাথে নানা রকম বদগুণ ছিল। স্বৈরাচারী তো ছিলই, তার আমলে যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিটাও সঠিকভাবে পরিচালনা করতে পারেননি। দুমদাম করে একটা ডিসিশন নিয়ে নিয়েছে। এ ব্যাপারে বলি, 1748 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সিংহাসনে কে বসবে, অস্ট্রিয়ার সিংহাসনে কে বসবে, এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। সেখানে এই পঞ্চদশ লুই যুদ্ধে অংশগ্রহণ করে ফেলল, প্রচুর টাকা পয়সা খরচ হল। এরপর
1756 থেকে 1763 সপ্তবর্ষব্যাপী যুদ্ধ এই পঞ্চদশ লুইয়ের আমলে হয়েছে। ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ, 7 বছরের যুদ্ধ, সেখানেও প্রচুর পয়সা খরচ হয়েছে। এইভাবে রাজকোষের পয়সা টাকা যথেচ্ছ খরচ করেছে, রাজকোষ প্রায় শূন্য অবস্থায় চলে এসছে। (1774 খ্রিস্টাব্দে ষোড়শ লুই সিংহাসনে বসলেন। ষোড়শ লুই তিনি কিন্তু দেখছেন বিষয়গুলো তিনি দেখছেন যে এই অবস্থা হচ্ছে। সেই সময় আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, ইংল্যান্ডের সাথে আমেরিকার যুদ্ধ। ষোড়শ লুই সেখানে অংশগ্রহণ করে দিলেন। রাজকোষ শূন্য হয়ে গেল। টাকা আসবে কোত্থেকে? ফ্রান্সের যে কর ব্যবস্থা, সেই কর ব্যবস্থায় একটা সিস্টেম ছিল, আমি পরে পড়াতে গিয়ে বলবো, যে সমাজের কিছু মানুষ তারা সরকারকে কোনো রকম কর দিত না। দুটো শ্রেণীর মানুষ ছিল, সংখ্যায় কম, কিন্তু তারা কোনো কর সরকারকে দিত না। একটা হচ্ছে যাজক শ্রেণী, আর একটা হচ্ছে অভিজাত শ্রেণী। ষোড়শ লুই দেখলেন যে এই অবস্থার কিছু পরিবর্তন করা দরকার। তখন ষোড়শ লুই ওই যাজক এবং অভিজাতদের উপরে কিছু কর চাপাবার চেষ্টা করলেন। হই 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 করে উঠলো যাজক অভিজাত, না না চলবে না, এইরকম হয় না, এটা কোনো সিস্টেম নয় ফ্রান্সে। ষোড়শ লুই পিছিয়ে চলে আসে, হলো না। রাজকোষ অর্থ তিনি অন্য জায়গা থেকে আর আনতে পারলেন না। রাজকোষ প্রায় শূন্য হয়ে গেছে। রাজতন্ত্র দুর্বল হয়ে গেছে। ষোড়শ লুইয়ের আমলে পরিষ্কার হয়ে গেছে রাজতন্ত্র প্রায় দুর্বল হয়ে গেছে। ঠিক এই সময় রাজার হাত থেকে প্রায় ক্ষমতা বেরিয়ে চলে যায় এবং সেই ক্ষমতা দখল করে নেয় অভিজাত সম্প্রদায়। এই অভিজাত সম্প্রদায় এরা কিন্তু শাসন কার্যে নিজেদের থাবাটা জোর করে বসিয়ে দেয়। এই সময়ে ফ্রান্সের যে শাসন ব্যবস্থা অভিজাতদের কাছে চলে গেল এবং যে রাজকর্মচারী ছিল তাদের হাতে গিয়ে পড়ল। ইন্টেন্ডেন্ট বলা হতো তাদের, ইন্টেন্ডেন্ট। জোর করে এরা জনগণের কাছ থেকে অবৈধভাবে নানা রকম টাকা পয়সা আদায় করত। এদেরকে বলা হতো অর্থলোলুপ নেকড়ে, অর্থলোলুপ নেকড়ে। ইন্টেন্ডেন্ট জোর করে জনগণের কাছ থেকে তারা টাকা পয়সা আদায় করত। বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলো, সাধারণ মানুষের অবস্থা আরও তলানিতে চলে গেল। ফ্রান্সের যে বিলাসবহুল জীবনযাপন, সেই বিলাসবহুল জীবনযাপনের আরেকটা উদাহরণ হচ্ছে রাজপ্রাসাদে, মানে রাজসভায় 18,000
রাজ কর্মচারী ছিল, 18,000, যাদেরকে বলা হচ্ছে সার্ভেন্ট। এই 18,000-এর মধ্যে রাজপ্রাসাদের দেখাশোনা করার জন্য লোক ছিল 16,000, আর 2,000 লোক রাজসভা দেখাশোনা করত। তাদের বেতন ইত্যাদি সব ওই রাজকোষ থেকে যেত। 16,000 রাজপ্রাসাদ পাহারা দেওয়ার জন্যে রাজকর্মচারী নিযুক্ত ছিল, 16,000। কেবল তাই নয়, ষোড়শ লুইয়ের স্ত্রী ম্যারি অ্যান্তোয়ানেট, তিনি ছিলেন অস্ট্রিয়ার রাজকন্যা। অস্ট্রিয়ার রাজকন্যাকে বিবাহ করেছিলেন ষোড়শ লুই, ম্যারি অ্যান্তোয়ানেট। তার দেখাশোনা করার জন্যে 500 চাকরানি ছিল, বাদী 500। কেবল তাই নয়, এই রানী যে পোশাকটা এবং যে গহনাটা একবার পরত, সেটা তিনি আর দ্বিতীয়বার পরতেন না। এই রকম বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিল ওই রাজকর্মচারী, এই রাজপ্রাসাদের রাজ পরিবারের লোকেরা। শাসন ব্যবস্থায় তো কোনো লাগাম নেই, যার যা খুশি সে করে যাচ্ছে। আমি আগেই বললাম, ইন্টেনরা ওই জোর করে করে টাকা আদায় করছে। সেই সময় আরেকটা আইন রাজা চালু করে দিয়েছিল, সেটা হচ্ছে লেটার দ্য কেসে। সেই আইনে কি বলা হলো? সেই আইনে বলা হলো, যদি মনে হয় কোনো জনগণ, প্রজা রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, মনে হয়, যদি মানে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাকে ধরে ফেললাম এরকম নয়, যদি আমরা মনে করি যে তুমি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছো, তাহলে তোমাকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করে কোথায় রাখা হবে সেটা তোমায় বলা হবে না, কবে তোমায় ছাড়া হবে সেটা তোমায় বলা হবে না, কোন বিচারক হচ্ছে গিয়ে তোমায় বিচার করবে সেটা বলা হবে না। তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে বাস্তিল দুর্গের মধ্যে ঢুকিয়ে দিত। এইভাবে ফ্রান্সের রাজার আমলে রাজা তার ইচ্ছা মতো, নিজের মতো শাসন কার্য পরিচালনা করে গেছে। আমি একটুখানি আগেই বললাম যে আমেরিকা স্বাধীনতা যুদ্ধ ইংল্যান্ডের বিরুদ্ধে হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ হওয়ার পরে ইংল্যান্ড হেরে গেছে, আমেরিকা জয়লাভ করেছে। আমেরিকা জয়লাভ করার পর আমেরিকাতে যে শাসন শুরু হলো, সেটা রাজতন্ত্র নয়, রাজার শাসন শুরু হয়নি। আমেরিকাতে শুরু হয়েছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। যে 13টা উপনিবেশ ছিল, সেই 13টা উপনিবেশ সব একসাথে মিলে প্রতিনিধি নির্বাচন করে জর্জ ওয়াশিংটনকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছিল। ফ্রান্সের জনগণ কিন্তু সেটা দেখল। তারা বলতে শুরু করলো, ওহে ষোড়শ লুই, তুমিই তো এই আমেরিকাকে যুদ্ধে সাহায্য করতে গেছিলে, দেখো সেই আমেরিকা কি শাসন ব্যবস্থা চালু করেছে। তাদের তো রাজা নাই, তারা তো স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেনি, তারা তো জনগণের উপরে এত পরিমাণ কর তারা তো চাপায়নি। তাহলে তুমি কেন এরকম কর চাপিয়েছ, তুমি কেন এরকম শাসন ব্যবস্থা কায়েম করেছো, তুমি এই শাসন ব্যবস্থা পরিবর্তন করো। ষোড়শ লুই
আমি আগে বলেছি জ্ঞানদীপ্তি স্বৈরাচার চেষ্টা করেছিল অভিজাত এবং যাজকদের প্রভাব খর্ব করার জন্য, কিন্তু পারেনি। যার ফলশ্রুতি হিসেবে 1789 সালে ফ্রান্সে বিপ্লব সংগঠিত হয়। রাজাদের যে কর নেওয়ার যে ব্যবস্থা, কর নেওয়ার সিস্টেম, সেটা ছিল একেবারেই ভ্রান্ত, ভুল। রাজার যে অত্যাচার শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাতে জনগণ বিক্ষুব্ধ, জনগণ চাপে। দার্শনিক ভলতেয়ার বলেন রাজনৈতিক কারাগার, ফ্রান্স হচ্ছে রাজনৈতিক কারাগার। আর যে কর ব্যবস্থা চালু ছিল, অ্যাডাম স্মিথ তিনি বললেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর। ফ্রান্সে যে অর্থনীতি চলছে এটা ভ্রান্ত অর্থনীতি। কীরকম না, ফ্রান্সের জনগণকে 3 জায়গায় কর দিতে হতো, 3 জায়গায়। আমরা তো জানি যে একটা রাষ্ট্রে বাস করতে গেলে রাষ্ট্রকে কর দেবে জনগণ, রাষ্ট্র জনগণের প্রয়োজন মেটাবে, এখন যেমন সিস্টেম আছে। ফ্রান্সে কিন্তু ওই সিস্টেম ছিল না। ফ্রান্সের জনগণ প্রথম শ্রেণী যাজক, দ্বিতীয় শ্রেণী অভিজাত, তৃতীয় শ্রেণী সাধারণ মানুষ। আমি সামাজিক কারণ পড়াতে গিয়ে সেটা বলবো। এখন যেটা বলছি, এই দুটো শ্রেণী বাদে, এই দুটো শ্রেণী অভিজাত এবং যাজক, এরা অতি সামান্য কর দিত রাজাকে। কন্ট্রাক্ট অফ পেইসি নামে একটা চুক্তির দ্বারা স্থির হয়েছিল যাজকরা একটা কর দেবে অল্প করে রাজাকে, অভিজাতরা অল্প পরিমাণে কর দেবে। তো সাধারণ মানুষ তারা কর দিচ্ছে রাজাকে, তারা কর দিচ্ছে পোপকে, তারা কর দিচ্ছে অভিজাত সম্প্রদায়ের যে প্রতিনিধি যারা আছে, সামন্ত, তাদের। 3 জায়গায় কর দিতে হচ্ছে, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। ,96% কর সাধারণ মানুষ পে করত। 96% কর সাধারণ মানুষ পে করত। আর ফ্রান্সের যে জনগণ যারা ছিলেন, এই যাজক আর অভিজাত, এরা দুজন মিলে 5 লক্ষ, দুটো শ্রেণী মিলে 5 লাখ, মানে ফ্রান্সের জনগণের 3%। বাকি 97% তৃতীয় শ্রেণীর নাগরিক, তারা কর দিয়ে যাচ্ছে হচ্ছে রাজাকে, নানা রকম কর। ধর্মীয় কর, লবণ কর, ভূমি কর, আরেকটা নতুন কর ছিল, সেটা হচ্ছে বানালি। বানালি সেটা কি না, কোনো অভিজাত ধনিক শ্রেণীর বাড়িতে গম, যব ইত্যাদি মাড়াই করতে নিয়ে গেল কলে, তার জন্যে অভিজাতকে কর দিতে হবে। একে বলা হয় বানালি। আর একটা ছিল বেগাশ্রম, করভি, টাইট ভূমিকর, গ্যাবেলা লবণ কর। করভি হচ্ছে স্বেচ্ছাশ্রম,
এটা তোমায় দিতেই হবে। এই কর জনগণ দিচ্ছে, তাও রাজকোষ শূন্য। ষোড়শীর আমলে তো বাজার থেকে ঋণ নিতে হয়েছিল ষোড়শ লুইকে। এবং যে কর আদায় হতো তার 75 ভাগ ওই ঋণ শোধ করতে চলে যেত, আর ওই কর্মচারীদের মাইনে দিতে 75 ভাগ টাকা চলে যেত কর্মচারীদের মাইনে দিতে আর ঋণ শোধ করতে। শেষে পূর্ব রাজারা কি করেছিল, উচ্চ রাজপদ জনগণের কাছে বিক্রি করে দিয়েছিল। উচ্চ রাজপদগুলো একটা বিশাল অঙ্কের টাকায় সেগুলো বিক্রি করে দিয়েছিল এবং অভিজাতরা সেগুলো কিনেছিল এবং তারা সেইগুলোতে বসে শাসন করত এবং সেটা বংশ পরম্পরাগতভাবে। এটা ভাবা যায় যে রাজপদ বিক্রি হচ্ছে। পূর্ব রাজবংশের আমলে এটা হয়েছিল। এই পূর্ব রাজাদের যে শাসন পদ্ধতি, এই শাসন পদ্ধতির ফলে রাজকোষ শূন্য হয়ে গেছিল, জনগণের মনও শূন্য হয়ে গেছিল। এই জন্যেই কিন্তু অনেক ঐতিহাসিক দার্শনিক তারা বলার চেষ্টা করেছেন যে অর্থনৈতিক কারণই ছিল ফ্রান্সের বিপ্লবের মূল কারণ। কিন্তু আমরা যেগুলো পড়ব এক এক করে, যে রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ এবং সামাজিক কারণ, সেগুলো পড়তে গিয়ে এক এক করে দেখব, প্রতিটাই মনে হবে এটাই প্রধান কারণ। এতক্ষণ যেটা আমরা রাজনৈতিক কারণ পড়লাম, রাজনৈতিক কারণের মধ্যে আমাদের কিছু কিছু অর্থনীতি চলে এসেছে। তো এখন তো রাজনৈতিক কারণ পড়ে মনে হচ্ছে রাজার জন্যেই ফ্রান্সে বিপ্লবটা হয়েছিল। রাজা যদি এরকম শাসন ব্যবস্থা কায়েম না করতো তাহলে হয়তো বিপ্লবটা হতো না। যাই হোক, আমরা আরও পরে এগুলোকে বিশ্লেষণ করে দেখব যে কোন কারণটার জন্যেই ফ্রান্সে বিপ্লব হয়েছিল। এটা আমরা শেষ করলাম রাজনৈতিক কারণ। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব অর্থনৈতিক, সামাজিক এবং দার্শনিকদের ভূমিকা। পরপর এটা আলোচনা করে যাব। আজকে এখানেই শেষ করছি।